শুরু করছি গ্র্যাভিটেশন মহাকর্ষ। তো নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে মহাবিশ্বের দুটি বস্তুকণা পরস্পরকে উহাদের সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। তার মানে এখানে ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের দুটি বস্তু পরস্পরকে উহাদের সংযোজী সরলরেখা বরাবর পরস্পরের দিকে আকর্ষণ করছে। তো এই আকর্ষণ বল যদি এফ হয়, তো এই এফ এর মান বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক, প্রপোর্শনাল তাদের মাস। আর এদের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে, এখানে দেখা যাচ্ছে ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর, তাহলে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই দুটো ভেদ রাশিকে একসঙ্গে যদি সমন্বয় করি, তাহলে এফ প্রপোর্শনাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তো সমানুপাতিক তুলে দিলে, প্রপোর্শনাল তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসে। কনস্ট্যান্টটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, দ্যাট ইজ জি এম বাই আর স্কোয়ার। জি হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর মান এসআই পদ্ধতিতে এর মান 6.67 ইন্টু 10⁻⁻11 এসআই ইউনিট। দ্যাট মিন্স এর ইউনিটটা কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড মাইনাস 2। আমরা একটু পরে দেখব। তো এটা এসআই সিস্টেমে। হোয়াট অ্যাবাউট সিজিএস সিস্টেম? সিজিএস সিস্টেমে আমরা ক্যালকুলেশন করে যে ইউনিটটা আসবে সেটা হলো গ্রাম সেন্টিমিটার কিউব সেকেন্ড মাইনাস 2। আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। তো যাই হোক, এবার জি এর ইউনিটটা আমরা বার করে নিই, যে ইউনিটটা কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড মাইনাস 2 কী করে এলো। তো আমরা জি ইকুয়াল টু লিখতে পারি ওই ইকুয়েশান থেকে, জি ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এম স্মল এম। তো ইউনিট অফ জি এর ইউনিট কী হবে? এফ এর ইউনিট নিউটন, তাহলে নিউটন। আর দ্যাট ইজ ডিস্টেন্স মিটার, তো স্কোয়ার আছে তাই মিটার স্কোয়ার। এম মিন্স মাস, ভর, দুটো মাস আছে তাই কেজি স্কোয়ার। তাহলে আমরা দেখে নিলাম এটা নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2, নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2। তাহলে এখানে এই ইউনিটটার সঙ্গে সঙ্গে আমরা অর দিয়ে লিখে দিতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2। এর ডাইমেনশন কী হবে? যে ডাইমেনশন তো আমরা এই ইকুয়েশন থেকেই বার করে নেব। এই ইকুয়েশন থেকেই এফ এর ডাইমেনশন আমরা জানি, এফ ইকুয়াল টু এম এল টি মাইনাস 2 থার্ড ব্র্যাকেট। আর এর আর মিন্স ডিস্টেন্স এল, তার স্কোয়ার আছে, ওকে, ডিভাইডেড বাই এম মিন্স মাস এম, তার স্কোয়ার। তো টোটাল ডাইমেনশন অফ জি এর ডাইমেনশন হবে এম মাইনাস 1, উপরে একটা নিচে দুটো, তো মাইনাস 1 এল কিউব টি মাইনাস 2। এটা ডাইমেনশন অফ জি। এটা হয়ে গেল জি এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তাহলে এটা এসআই ইউনিট আর ডাইমেনশন বার করে নিলাম। গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র এটা বলতে বোঝায় একটা বস্তুর চারিদিকে যতটা দূরত্ব পর্যন্ত প্র্যাকটিক্যালি তার আকর্ষণ বল কেন্দ্রীভূত থাকে, তাহলে আকর্ষণ বল ক্রিয়া করে। তো এই এম ভরের বস্তুর চারিদিকে অনেকটা দূর পর্যন্ত, অসীম দূরত্ব পর্যন্ত একটা আকর্ষণ বল থিওরিটিক্যালি কিন্তু ক্রিয়া করবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় একটা নির্দিষ্ট দূরত্বের পরে গিয়ে আকর্ষণ বলের মান এতটাই ক্ষুদ্র হয়ে যায় যে সেটা অগ্রাহ্য করা যায়। তাহলে সেই সীমাটা যার মধ্যে একটা গ্রাহ্য করা মান ক্রিয়া করে আকর্ষণ বলের, সেই জায়গাটাকে যদি আমরা একটা ক্ষেত্র দিয়ে কল্পনা করি তাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে এর মধ্যে এই এম ভরের জন্য একটা আকর্ষণ বল ক্রিয়া করে। তো এবার আমরা শিখব গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি
মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য কাকে বলে? ধরলাম এই এম ভরের কাছে একটা একক ভরের বস্তুকে নিয়ে এলাম। একক ভরে মানে ইউনিট মাস, 1 কেজি। তো একটা 1 কেজি ভরকে নিয়ে এলাম এবং এদের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে। ডিস্টেন্সটা হচ্ছে এদের ভরকেন্দ্রের যে দূরত্বটা, এইটা ধরে দিলাম সেটা স্মল আর। তাহলে এক্ষেত্রে যে মহাকর্ষীয় বলটা সেটা কত হবে? এক্ষেত্রে যে মহাকর্ষীয় বল আমরা জানি জি ক্যাপিটাল এম, স্মল এম এর জায়গায় তো 1 বাই আর স্কোয়ার। এখানে একটা 1 কেজিটা নেওয়া হয়েছে এম এর জায়গাতে, তা এম এর যে ভ্যালুটা সেটা 1 কেজি। তো এম এর ভ্যালুটা যেহেতু 1 কেজি নেওয়া হয়েছে, তাই এটাকে আর ফোর্স বলা যায় না। এটা একটা ফোর্স, কিন্তু 1 কেজির উপর বল। তো আমরা একটু আগে ইকুয়েশনে শিখেছি এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। তো আমরা এখানটায় পেলাম জি এম বাই আর স্কোয়ার শুধু, তাহলে এইটা মানে এফ বাই এম। তো আমরা এফ বাই এম মানে জানি এম ভরের বস্তুর ত্বরণ। এফ বাই এম মানে আমরা জানি ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, নিচে যেটা থাকবে এম, স্মল এম, তার ত্বরণ। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে স্মল এম এর ত্বরণ, বা স্মল এম এর যে উপর যে অ্যাক্সিলারেশনটা তৈরি হচ্ছে সেটা দিস। তো এইটাকে বলা হয় অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন। তো এইটাকেই আমি আরেকটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হলো একটা ফোর্স ইউনিট মাসের ওপর, ইউনিট মাসের উপর ফোর্স। এটাকে আমি দেখলাম যে এটা ত্বরণের সঙ্গে সমান, এটা ত্বরণের সমতুল্য। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি এটাকে ত্বরণ বলে বিচার করা যেতে পারে। যদি এটা পৃথিবীর ক্ষেত্রে হয় তাহলে সেটা কি হবে? ধরে নিলাম এই হলো পৃথিবীটা, তাহলে পৃথিবীর কাছাকাছি নিয়ারেস্ট কোনো জায়গায়, ধরে নিলাম এইটা একদম পৃথিবীর উপর অবস্থিত কোনো বস্তু, একদম পৃথিবীর উপরে কোনো একটা বস্তু রয়েছে, তাহলে তার দূরত্ব কত? তার উপর যে আকর্ষণ বল পৃথিবীর কেন্দ্র দ্বারা, পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয় এবং পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে ওই বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে আছে। তাহলে তার উপর যে ক্রিয়াশীল বল, মহাকর্ষীয় বল, সেটা হবে জি ক্যাপিটাল এম। আর এটা যদি 1 কেজি ভরের বস্তু হয়, আচ্ছা যদি এটা এম ভরের বস্তু হয়, প্রথমে করে নিই, যদি এটা এম ভরের বস্তু হয় স্মল এম, তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এইটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল। আগেরটা আমরা শিখলাম মহাকর্ষ বল মহাবিশ্বের ক্ষেত্রে, এটা পৃথিবীর ক্ষেত্রে একই জিনিস। পৃথিবীর মহাকর্ষকে বলা হয় অভিকর্ষ বল। তো এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এই অভিকর্ষ বলটার আর একটা নাম হচ্ছে ওজন, ওয়েট। তার মানে এইটা মানেই ওয়েট, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। কারণ আমরা জানি পৃথিবীর উপস্থিত থাকা কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকেই বলা হয় অভিকর্ষ বল, এবং তাকেই বলা হয় ওজন। ওজনের ডেফিনিশন যখন আমরা পড়েছিলাম তখন এরকমই পড়েছিলাম যে পৃথিবীর উপস্থিত কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় পৃথিবীর ওজন। তো দ্যাট ইজ ডাব্লু। সেই ডাব্লু ইকুয়াল টু এমজি, এমজি আমরা প্রমাণ করবো। তাহলে জি এম এম বাই আর স্কোয়ার। আচ্ছা যদি এটা এম এর জায়গায় 1 কেজি হয়, এম ইকুয়াল টু যদি 1 কেজি হয়ে যায়, তখন কি হবে? এম ইকুয়াল টু 1 কেজি হয়ে গেলে তাহলে এফটার এফ বলা যাবে না, তখন সেটা অ্যাক্সেলারেশন হয়ে যাবে। তাই সেটাকে অ্যাক্সেলারেশন না দিয়ে আমি আগে ইকুয়েশনটা লিখে নিই। তাহলে জি ক্যাপিটাল এম ইন্টু 1 ডিভাইড বাই আর স্কোয়ার। তো জি ক্যাপিটাল এম ইন্টু 1, 1টাকে যদি আমি না লিখি, 1 লেখার দরকার নেই, তাহলে কি করব? জি এম বাই আর স্কোয়ার। তো জি এম বাই আর স্কোয়ার, সরি হ্যাঁ, তো জি এম বাই আর স্কোয়ার, এটা তো অ্যাক্সেলারেশন। তাহলে পৃথিবীর ক্ষেত্রে সেই অ্যাক্সেলারেশনটাকে কী বলা হয়? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ। তাহলে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আর অন্য অন্য ক্ষেত্রে সেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করেছিলাম, এখানটায় আমরা কি বললাম? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে দেখো এর সঙ্গে যদি আর একটা এম গুণ করা হয়, একটা যদি এম গুণ করা হয় জি এম বাই আর স্কোয়ারের সঙ্গে, তাহলে সেটা ওজন হয়ে যাচ্ছে। তাহলে করো দুই দিকেই এম গুণ, আমি তাহলে এটা চেঞ্জ করে নিই। তাহলে এইদিকেও এম গুণ করো আর এদিকেও এম গুণ করো, জি এম এম বাই আর স্কোয়ার হয়ে গেল। এটা ওজন, এটা সেই মহাকর্ষীয় বল বা অভিকর্ষ বল এফ, তাহলে ওজন এটাই এম জি। তাহলে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটাকে মনে রাখতে হবে। তাহলে জি ইকুয়াল টু স্মল জি ইকুয়াল টু, এটা ভুললে চলবে না, জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এর ভ্যালুটা বাড়লে বা কমলে, বা এমটাকে বাড়লে বা কমলে, কারণ জি তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ওটা কখনো চেঞ্জ হতে পারে না,
তাহলে আর এর ভ্যালু বা এম এর ভ্যালু বাড়লে বা কমলে জি এর ভ্যালুটা বাড়ে বা কমে। ঠিক আছে, পৃথিবীর যে অংশে রেডিয়াস ছোট সে অংশে জি এর ভ্যালুটা বেশি, যেখানে রেডিয়াস বড় সেখানে জি এর ভ্যালুটা কম। তো এইভাবে আমাদের জি এর ভ্যালুটা নির্ণয় করা যায়। এবার এই জি এর ভ্যালু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, সেইগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। তার আগে আমরা দেখব পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতার সঙ্গে সঙ্গে জি এর ভ্যালু কীভাবে চেঞ্জ হয়। চেঞ্জ অফ জি ডিউ টু হাইট, উচ্চতার জন্য জি এর পরিবর্তন। ধরে নিলাম পৃথিবীর কেন্দ্র ও থেকে এটা ব্যাসার্ধ এই উপরে এইচ উচ্চতায় একটা বস্তু রয়েছে, 1 কেজি ভরের একটা বস্তু রয়েছে, 1 কেজি। তো 1 কেজি ভরের যে বস্তুটা রয়েছে তার উপর যে জিটা, সেখানটায় যে জিটা, সেটি জিটা কত কাজ করবে দেখা যাক। তাহলে আমি ধরলাম যে এই অবস্থায় যে জি এর উপর যে অভিকর্ষ ত্বরণটা কাজ করবে সেটা জি ড্যাশ, আর পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রে যে জিটা কাজ করেছিল সেটাকে আমরা জি ধরে নিয়েছিলাম। তাহলে আমরা প্রথমে জানি জি ইকুয়াল টু যে ইকুয়েশন, দ্যাট ইজ জি, এই পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয় তাহলে জি ক্যাপিটাল এম বাই পৃথিবীর ব্যাসার্ধ স্কোয়ার। এটা ছিল, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আমি রেখে দিলাম, 1 নম্বর ইকুয়েশন দিয়ে আমি রেখে দিলাম। 2 নম্বর জি ড্যাশ মানে এইচ উচ্চতায় তখন জি এর কি পরিবর্তন হবে? এইচ উচ্চতায় জি এর পরিবর্তন কি হবে? জি এম বাই আরটা এখন কত হয়ে গেল? পৃথিবীর কেন্দ্র থেকে পুরো উপর পর্যন্ত যে উচ্চতা সেটা আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। আমরা জানি জি এম বাই স্মল আর স্কোয়ার, স্মল আর ইকুয়াল টু এখানে কত? স্মল আর মানে টোটাল ডিস্টেন্স দুটো বস্তুর মধ্যে, দুটো বস্তুর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এতটা, দ্যাট ইজ স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ, তার জন্য। তো এটা 2 নম্বর ইকুয়েশন। তো এবার যদি 2 ভাগ 1 করে দিই, 2 ভাগ 1, 2 ডিভাইড বাই 1, তাহলে এটা করলে আমরা কি পাচ্ছি দেখা যাক। তাহলে জি ড্যাশ বাই জি ইকুয়াল টু, এই দুটোকে ডিভাইড করলে জিএম কেটে যায়, আমি একবারে লিখে দিচ্ছি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, জিএম কেটে যাওয়ার পরে। ওকে, তো এইটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি একটু বক্স করে রেখে দেবো। তার আগে আমি একটু লিখে নিই, জি ড্যাশ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ পুরোটা স্কোয়ার করে দিলাম ইন্টু জি। এটাকে আমি বক্স করে রেখে দিলাম, এটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। এবার এখান থেকে দুটো স্টেপ আগে করা যায়। কীরকম আগে করা যায়? কিন্তু সেগুলো আমরা অঙ্ক করার জন্য আমরা ইউজ করতে পারবো না। কেন পারবো না সেটা বলে দিই, দেখিয়েও দিচ্ছি। জি ড্যাশ ইকুয়াল টু, আচ্ছা আরটাকে যদি নিচে নামিয়ে দেওয়া হয় তাহলে 1 বাই আর প্লাস এইচ, নিচে আরটা দিয়ে দিলাম, এটা স্কোয়ার, উপরে জি রয়েছে না, যেটা এখানে লিখে দিলাম। ওকে, তো জি থাকলো, আর নিচে কি হচ্ছে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। তো এটাকে যদি উপরে করা হয় 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 ইন্টু জি, এটা। তো এটা দ্বিপদ উপপাদ্যের সমীকরণ দিয়ে লেখা যায় 1 স্কোয়ার প্লাস, সরি হ্যাঁ 1 স্কোয়ার প্লাস, যেহেতু উপরে মাইনাস রয়েছে তো এটা প্লাস না, এটা মাইনাস, 1 স্কোয়ার প্লাস 2h বাই আর প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস সামথিং ডট 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 পরে চলতে থাকে। তো এইচটা ভ্যালু যদি খুব ছোট হয়, এইচ যদি ভেরি ভেরি লেস দ্যান আর হয়, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এর ভ্যালুটা আরও ছোট হবে, ভেরি লেস। তাই এটাকে অগ্রাহ্য করে দেওয়া যায়, মানে এই ডান দিকের টুকুকে অগ্রাহ্য করে লেখা যায়। তাহলে বাকিটা অগ্রাহ্য করে কী লেখা যায়? বাকিটা অগ্রাহ্য করে যেটা লেখা যায় সেটা হচ্ছে জি ড্যাশ ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর, আর বাকি সবগুলোকে অগ্রাহ্য করে দিলাম ইন্টু জি। তো এটা দিয়ে অঙ্ক করতে বারণ করি, তার কারণটা হচ্ছে এটা কিছুটা অগ্রাহ্য করা হয় তো, এবং বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কে দেখা যায় এইচ এর ভ্যালুটাকে অগ্রাহ্য করা যায় না, এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, এইচ ইকুয়াল টু আর বাই 2 দিয়ে দিল, যেটা অগ্রাহ্য করার মতন ভ্যালু নয়। তো যেহেতু অগ্রাহ্য করার মতন ভ্যালু দেয় না, তাই আমরা এই ফর্মুলাটা দিয়ে দিলে খুব মুশকিল হয়ে যাবে, কারণ এইচ যদি আর বাই 2 হয় তাহলে কিন্তু জি ড্যাশের ভ্যালুটা 0 হয়ে যাবে। এই ইকুয়েশনটায় দেখো, এই ইকুয়েশনটায় এইচ যদি আর বাই 2 হয় তাহলে উপরে আর বাই 2 কাটাকাটি করলে আর মানে যাই হোক 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এটাকে দিয়ে অঙ্ক করা যাবে না, অঙ্ক করতে গেলে আমাদের অনলি এই ফর্ম্যাটটা দিয়ে অঙ্ক করতে হবে। এটা জাস্ট জেনে রাখার জন্য তোমাদের, যেটা এরকম হতে পারে যদি এইচ এর ভ্যালুটা ভেরি লেস হয়, আর এর থেকে খুব ছোট হয়, তখন এই ফর্ম্যাট দিয়ে আমরা অঙ্ক করতে পারি। তাহলে আমরা শিখলাম চেঞ্জ অফ জি ডিউ টু হাইট। এবার আমরা শিখব চেঞ্জ অফ জি ডিউ টু ডেপথ।
গভীরতার জন্য জি এর পরিবর্তন। একটা পৃথিবী, তার প্রথম অবস্থায় ভর ছিল ক্যাপিটাল এম। প্রথম অবস্থায় ভর ছিল মানে ভর ক্যাপিটাল এমই আছে, কিন্তু তাকে গর্ত করে, এক্স পরিমাণ গর্ত করে তার মধ্যে থেকে একটা বস্তুকে নিচে নিয়ে যাওয়া হলো এই পজিশনে, এখানটায়। তো এক্স পরিমাণ গর্ত করে যখন বস্তুটাকে নিচে নিয়ে যাওয়া হলো, তখন তো পুরো এম ভর, পুরোটা ক্যাপিটাল এম ভরটা তো তাকে আকর্ষণ করবে না, কারণ সে তো পৃথিবীর উপরে পৃষ্ঠে নেই, সে কিছুটা ভেতরে চলে এসছে। এবং আর ব্যাসার্ধের এতটা দূরত্ব তাকে ক্যালকুলেশনে আসবে না। তাহলে তাকে কে আকর্ষণ করছে? যদি এক্স গভীরতা নিয়ে যাওয়া হয়, তাহলে এইটুকু ডিস্টেন্স হয় আর মাইনাস এক্স। তাহলে আর মাইনাস এক্স ব্যাসার্ধের যে বৃত্তটা ভেতরে আঁকা হয়েছে, এইটুকু গোলক, এইটুকু খোলক তাকে আকর্ষণ করছে, এইটুকু জায়গা। তাহলে বস্তুটা যখন এক্স গভীরে রয়েছে, তখন তাকে আকর্ষণ করছে শুধুমাত্র ভেতরের এম ড্যাশ ভরের অংশটা, বাইরের অংশটা তাকে কিন্তু আর আকর্ষণ করছে না, কারণ সে অনেকটা ভেতরে ঢুকে গেছে। সে যদি পৃথিবীর পৃষ্ঠের উপরে থাকতো, তাহলে পুরো মাসটাই তাকে আকর্ষণ করতো, পুরো এম ভরটাই তাকে আকর্ষণ করতো। কিন্তু এখন যেহেতু এক্স গভীরে ঢুকে এসছে, তাহলে এক্স গভীরে ঢোকার ফলে যে গোলকটাকে আমি এঁকে নিয়েছি ভেতরে, শুধুমাত্র সেই গোলকটা, দ্যাট ইজ এম ড্যাশ ভরের গোলকটা তাকে আকর্ষণ করছে। এবং তখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? আর মাইনাস এক্স। আমি দেখে নিয়েছি আর মাইনাস এক্স। এক্স গভীরে আর ব্যাসার্ধ ছিল, তাই আর মাইনাস এক্স দূরত্বের জন্য আকর্ষণ করবে। তাহলে যদি বস্তুটা পৃথিবী পৃষ্ঠের উপর থাকতো, তখন তার জি এর ভ্যালুটা হতো জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। কিন্তু এখন যেহেতু গভীরে ঢুকে গেছে, তাই এখন ধরে নিলাম জি ড্যাশ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ড্যাশ বাই আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো এখানে আমাদের জি ড্যাশ মানে এম ড্যাশ যে খোলকটা আছে তার যে আকর্ষণ বলটা। তো এমটা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, আমরা বাকি ভ্যালু তো বার করতে পারবো। তো এম দুটো আলাদা, তাহলে এমটাকে আমরা একটু ভেঙে লিখি, তাহলে আমরা এটাকে আলাদা করে লিখতে পারবো। কীরকমভাবে? যেমন আমরা এম মানে জানি মাস, দ্যাট ইজ এম মানে হলো আয়তন ইন্টু ঘনত্ব, ভি ইন্টু রো। তাহলে প্রথম ক্ষেত্রে বড় গোলকটার আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এটা গোলকের আয়তন ইন্টু তার ঘনত্ব রো। হয়ে গেল ক্যাপিটাল এম এর গল্পটা। ডিভাইড বাই আর স্কোয়ার। কাটাকাটি করলে আর স্কোয়ার আর আর কিউবটা এখান থেকে কেটে যাবে, তো পড়ে থাকে যেটা 4/3 জি পাই আর রো, দ্যাট ইজ জি ইকুয়াল টু, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই। চলে আসছি আমরা 2 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে জি ইন্টু এম ড্যাশ মিন্স ছোটো গোলকটা, ভেতরের গোলকটা, দ্যাট ইজ 4/3 পাই আর মাইনাস এক্স ব্যাসার্ধের, তার মানে আর মাইনাস এক্স কিউব ইন্টু রো, নিচে আর মাইনাস এক্সের হোল স্কোয়ার। তো এটা যদি কাটাকাটি করা হয়, এটার সঙ্গে কিউবটা কেটে গেল, তার মানে উপরে একটা আর মাইনাস এক্স থাকে, দ্যাট ইজ জি ড্যাশ ইকুয়াল টু 4/3 জি পাই আর মাইনাস এক্স ইন্টু রো। এটা 2 নম্বর ইকুয়েশন। তো এবার 2/1 করে আমরা বার করে নিব। তাহলে আমরা এবার 2/1 করে পাই, তো 2 ডিভাইডেড বাই 1 করে কি পাচ্ছি? জি ড্যাশ বাই জি ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ম্যাক্সিমাম জিনিস কেটে যাবে, 4/3 জি পাই রো সব কেটে যাবে। তো কেটে গিয়ে 2/1 করলে একদম শর্টে লিখে দিচ্ছি, আর মাইনাস এক্স থাকে আর নিচে থাকছে আর, তার মানে 1 মাইনাস এক্স বাই আর, সো দ্যাট জি ড্যাশ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই আর ইন্টু জি। এখানে কিন্তু আমরা কিছু অগ্রাহ্য করিনি, তো এটাই আমরা অঙ্ক করার জন্য আমরা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে জি এর চেঞ্জ অফ জি ডিউ টু ডেপথ, গভীরতার জন্য জি এর যে পরিবর্তনটা। আচ্ছা, হ্যাঁ, আমরা জি ভার্সেস এক্স গ্রাফ বিবেচনা করছি। এক্সটা কি? এটা হচ্ছে সেন্টার অফ আর্থ। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আমরা দেখে নিলাম এর আগের দুটো ইকুয়েশনে যে যত গভীরে যাওয়া হয়, এই যে এই ইকুয়েশন থেকে দেখে নিলাম যে গভীরে গেলে জি এর ভ্যালুটা কমছে এবং উপরে উঠলেও তার আগেরটাই
জি এর ভ্যালুটা কমছে। তার মানে জি এর ভ্যালু একমাত্র পৃথিবীর সারফেসেই সব থেকে বেশি, এইখানটা জি এর ভ্যালুটা সব থেকে বেশি। এর উপরে যদি উঠি আমরা তাহলেও জি এর ভ্যালু কমছে, এর নিচে নামলেও জি এর ভ্যালু কমছে, তাহলে উঠলেও কমছে, নিচে নামলেও কমছে। তো আমি সেন্টার থেকে শুরু করি, সেন্টার থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি, আমি দেখার চেষ্টা করছি। প্রথমে আমরা সেন্টারে রয়েছি, তো সেন্টারে কি হচ্ছে, আমাদের সব থেকে জি এর ভ্যালুটা জিরো হবে। কারণ কেন, সেন্টার মানে গভীরে, সেন্টার মানে এক্স গভীর, এক্সের জায়গায় আর গভীরে চলে আসবে, এটা তো গভীরে আরে চলে আসবে। তো এক্সের ভ্যালু যদি আর হয়ে যায় তাহলে 1 মাইনাস আর বাই আর দ্যাট ইজ জিরো, তো জিরো হয়ে যায়, তাহলে সেন্টারে জিরো, সেন্টার যখন তখন জিরো জি এর ভ্যালুটা। এরপরে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, জি এর ভ্যালুটা একটু একটু করে বাড়ছে, তাহলে আস্তে আস্তে উপরে উঠছি, জি এর ভ্যালুটা সমানুপাতিক হিসেবে একটু একটু করে বাড়ছে, বাড়তে বাড়তে কোথায় ম্যাক্সিমাম হয়ে যাবে, একদম পুরো সেন্টারে ম্যাক্সিমাম হয়ে যাবে, সরি সারফেসে ম্যাক্সিমাম হয়ে যাবে। এটা হচ্ছে সেই সারফেসটা, এটা হলো সেই সারফেসটা যেখানে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। একটু এটা, তার মানে এটা ওকে, এখানটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, ম্যাক্সিমামটা হওয়ার পরে তারপরে আস্তে আস্তে যখন আবার উপরের দিকে উঠছে তখন জি এর ভ্যালুটা কমছে। কিন্তু তখন যখন কমছে সেই ইকুয়েশনটা কীরকমভাবে কমছে, উপরে ওঠার ক্ষেত্রে স্কোয়ারের সঙ্গে 2h/r, বা এই যে এখান থেকে আমরা দেখতে পারি, এই যে ইকুয়েশনটা রয়েছে, ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি দিস, এই রেশিওতে কমছে, মানে স্কোয়ারের রেশিওতে। তো স্কোয়ারের রেশিওতে কমলে তখন সেটা আমাদের গ্রাফটা হয় হাই প্যারাবোলার। দিস কখনো জিরো হবে না, কিন্তু এইভাবে কমবে। তাহলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের মধ্যে, এটা হচ্ছে সে আর ছিল, তাহলে এটা হচ্ছে পৃথিবীর সারফেস, এই পয়েন্টটা হলো সারফেস, আর এটা হচ্ছে জিরো পৃথিবীর কেন্দ্র, আর এখানে হচ্ছে সেই এইচ উচ্চতায় আস্তে আস্তে উপরে উঠছে, মানে আর প্লাস এইচ। ওকে, তাহলে উপরে পৃথিবীর সারফেসের উপরে আস্তে আস্তে জিরো ভ্যালুটা কমছে, আর পৃথিবীর কেন্দ্র থেকে এই পর্যন্ত একদম সমানুপাতিক হারে বাড়ছে। তাহলে এটা হলো জি আর এক্সের গ্রাফ। প্রথমে সরলরেখা, সর্বোচ্চ পয়েন্টে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, এটা এই সেই ম্যাক্সিমাম ভ্যালুটা যেটা এখানে 9.8 বলি আমরা, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ভ্যালুটাই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে জি আর এক্সের গ্রাফ। ওকে, এবার আমরা পড়ব পৃথিবীর নিজের অক্ষে ঘূর্ণনের জন্য জি এর কি চেঞ্জ হবে। ঠিক আছে, আণবিক গতির জন্য জি এর পরিবর্তন। তাহলে পৃথিবী ধরে নিলাম এই অক্ষে ঘুরছে, তা নিজেকে রোটেট করার জন্য, তাহলে আমরা বলেছিলাম যে পৃথিবী যখন নিজে অক্ষে রোটেট করে তাহলে এইখানে যে বস্তুটা রয়েছে, এই বস্তুটার বাইরের দিকে একটা বল কাজ করছে, দ্যাট ইজ অপকেন্দ্র বল, যেটাকে বলেছিলাম আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স। তো দ্যাট ইজ এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর, এই পয়েন্টে যে বলটা কাজ করছে বাইরের দিকে, এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর। আর ওজন আমরা জানি সবসময় সেন্টারের দিকে কাজ করে, তো ওজনটা আমরা জানি সবসময় সেন্টারের দিকে, দ্যাট ইজ এই দিকটাই, কত এমজি, এমজিটা এদিকে কাজ করছে। তাহলে এম ওমেগা স্কোয়ার আর এই ওজনটা এমজিটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে। ঠিক একই রকমভাবে যদি থিটা অক্ষাংশের ওপর, থিটা ল্যাটিটিউডের ওপর এখানে একটা বস্তু যদি রোটেট করে, তাহলে তার কোথায় হচ্ছে, তার রোটেশনটা এই দিকটায় হবে, দ্যাট ইজ এম ওমেগা স্কোয়ার, এখানে তো স্মলার এই রেডিয়াসটা, কারণ এই নিচের রেডিয়াসটা ক্যাপিটাল আর হলেও উপরেরটা কখনো সমান সমান হবে না, কারণ এই যে এইখান থেকে একটা বড় গ্যাপ রয়ে গেছে এইটুকু, আর এখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে, তার জন্য হবে না। তো এম ওমেগা স্কোয়ার এটা স্মলার, আর এখানে ওজনটা তো এই দিকটায় কাজ করছে এমজি, তাহলে এখানে ওজনটা কতটা কমাচ্ছে, ওজনটা এইভাবে বলা সম্ভব নয়, কারণ ভেক্টর ফর্মে আমাদের একই দিকে বা বিপরীত দিকে নেই, তাহলে আমাদের এটাকে কম্পোনেন্ট ডিভিশন করতে হবে। কীভাবে কম্পোনেন্ট ডিভিশন করব, এম ওমেগা স্কোয়ার আর এর কম্পোনেন্ট ডিভিশনে এই দিক বরাবর এর রূপাংশটা বার করে নিতে হবে। তো এই অ্যাঙ্গেলটা থিটা হলে দিস উইল বি থিটা, তো এটা যদি থিটা হয় এটা হবে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। এইবার আমাদের ওজনটা কমছে কত, তাহলে এখন যে চেঞ্জ হয়ে যে ওজনটা হচ্ছে সেটা এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা, এইটাকে আমি ধরে দিলাম যে ওজনটা হচ্ছে জি চেঞ্জের জন্য এমজি ড্যাশ, তাহলে এই ওজনটা হলো এমজি ড্যাশ।
ওকে, তাহলে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা স্মল আর ইকুয়াল টু কি? আচ্ছা, আমরা এই দিক বরাবর যদি একটা লাইন টেনে নিই, এই বরাবর একটা লাইন টেনে দিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই দিকটাও আমার থিটা হওয়া উচিত, এই দিকটাও থিটা হওয়া উচিত। তো এটা যদি থিটা হয় তাহলে এই আর এর দিকটা ক্যাপিটাল আরটা ওই বরাবর উপাংশে কত হয়ে যাবে? আর কস থিটা। তার মানে আমি দেখে নিলাম স্মল আর এর দিকটা হচ্ছে ক্যাপিটাল আর কস থিটা। তাহলে স্মল আর এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে এম জি ড্যাশ ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস থিটা, তার সঙ্গে আরেকটা কস থিটা আছে, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা। তো এম জি ড্যাশ ইকুয়াল টু, আচ্ছা এম কমন নিলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তো এম এম কেটে গেল, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু, এখান থেকে জিটাকে জোর করে বাইরে বার করে দিলাম, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি লিখতে হবে, কারণ ভেতরে জি ছিল না। তো এইটা হলো জি এর চেঞ্জটা। তার মানে কিছুটা কমে যাচ্ছে, কতটা পরিমাণ কমে যাচ্ছে জি এর ভ্যালুটা আমি উপরের ইকুয়েশন থেকে লিখলাম। উপরের ইকুয়েশন থেকে যদি আমরা লিখি তাহলে আমরা চেঞ্জটা বুঝতে পারবো। জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, আর এই ভ্যালুটা জি এর থেকে কমে যাচ্ছে। কেন? দুটো কারণের জন্য। একটা হচ্ছে ওমেগা রোটেশনের জন্য, ওমেগা কৌণিক বেগের রোটেশনের জন্য, 2 নম্বর হচ্ছে থিটার জন্য। তাহলে থিটা যখন 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়েটরে আছে, একদম নিরক্ষরেখার উপর বস্তুটা রয়েছে। তাহলে থিটা ইকুয়াল টু 0 যদি হয় তাহলে জি ড্যাশ ইকুয়াল টু থিটা 0 মানে কস থিটা ইকুয়াল টু 1 জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পরিমাণ ডিক্রিজ করছে জি এর ভ্যালু। তাহলে নিরক্ষরেখায় জি এর মানটা সব থেকে কম কত হয়? জি এর থেকে ওমেগা স্কোয়ার আর পরিমাণ মাইনাস হয়ে যাচ্ছে। আর থিটা যদি 90 ডিগ্রি হয়, মানে পোল দুটো মেরুতে এইখানটায়, এই যে পোলটাই এখানটায় পোল, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে জি ড্যাশ ইকুয়াল টু কী হচ্ছে? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 90 ডিগ্রি, দ্যাট ইজ সেটা 0 হয়ে যাচ্ছে, জি ড্যাশ ইকুয়াল টু জি। তার মানে পৃথিবীর রোটেশনের জন্য একদম মেরুতে কোনো রকম জি এর প্রভাব পড়ছে না, জিটা সেমই আছে এবং জিটা বেশি ভ্যালু, কিন্তু নিরক্ষরেখার উপর জি এর মানটা সব থেকে বেশি পরিমাণ কমে যাচ্ছে। তাহলে জি এর মান নিরক্ষরেখায় সব থেকে কম, তারপর আস্তে আস্তে একটু করে বাড়তে গিয়ে ম্যাক্সিমাম কোথায় হচ্ছে? পোলে রোটেশনের কোনো প্রভাব পড়ছে না। তাহলে পৃথিবীর ঘূর্ণন বেগ কত হলে, ওমেগার ভ্যালুটা কত হলে নিরক্ষরেখায় অবস্থিত কোনো বস্তু নিজেকে ভারহীন বোধ করবে? ভারহীন বোধ করবে মানে তার এমজিটা থাকবে না। কত হলে? যদি এই ভ্যালুটা 0 হয়ে যায়, এই পুরো ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে জি ড্যাশ 0 হয়ে যাবে, কোনো ওজন কাজ করবে না নিরক্ষরেখায় অবস্থিত। তাহলে এই ভ্যালুটা 0 বানাতে গেলে কি করতে হবে? ওমেগা স্কোয়ার আরটাকে জি এর সাথে সমান হতে হবে, তাহলে এই রাশিটা 0 হয়ে যাবে। তার মানে নিরক্ষরেখায় কোনো বস্তু ভারহীন যদি বোধ করতে হয় তাহলে তার ওমেগা স্কোয়ার আরটা এইটা জি এর সাথে সমান হতে হবে, তাহলে এই রাশিটা 0 হয়ে যাবে। তখন নিরক্ষরেখায় অবস্থিত বস্তু নিজেকে ভারহীন বোধ করবে, তার মানে কোনো ওজন বোধ করবে না। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই আর, সো দ্যাট ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই আর। তাহলে আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে ওমেগাটা যদি রুট ওভার জি বাই আর এই ভ্যালুর সাথে সমান হয় তাহলে নিরক্ষরেখায় অবস্থিত একটা বস্তু নিজেকে ভারহীন বোধ করবে। তার মানে পৃথিবীর কৌণিক বেগ এখন যা আছে তার থেকে বেড়ে যদি রুট ওভার জি বাই আর এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে নিরক্ষরেখায় যে বস্তুটা অবস্থান করছে, যে ব্যক্তিটা, সে নিজেকে ওয়েটলেস ফিল করবে, তার ওয়েট মেশিনে পার্টটা 0 হবে। আমরা বাকিটা সেকেন্ড ভিডিওতে পড়ে নিচ্ছি, আপাতত এটুকু।